2025-26 সেশনে ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা অংশের যে 20টি প্রশ্ন, সেই 20টি প্রশ্ন সলভ করব এই ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে বাংলাতে কী ধরনের প্রশ্ন আসে, কোন টাইপের প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো কোথা থেকে আসে তার স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবে। সেই সাথে তোমাদের একটা ভুল ধারণা ভেঙে যাবে, সেটা হচ্ছে কোচিং না করলে চান্স হবে না, ক্লাস না করলে কোনো কিছু বুঝবো না, ক্লাস না করলে তো আমি কোনো কিছুর অ্যান্সার দিতে পারবো না। এই যে ভুল ধারণা, এটা কিন্তু তোমার একদমই ভেঙে যাবে। কারণ নার্সিং ভর্তি পরীক্ষায় আমি বারবার বলি যে 80 থেকে 82টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য ক্লাসের দরকার পড়ে না। এগুলো একদমই মুখস্থ টাইপ প্রশ্ন। এগুলো তুমি যত বেশিবার পড়বে তত ভালো মনে থাকবে, তত ভালো অ্যান্সার দিতে পারবে। তো এই যে বাংলা অংশে 20 মার্ক, এই 20 মার্কের মধ্যে তোমাদের ব্যাকরণ নিয়ে তো অনেক চিন্তা, যে ব্যাকরণ তো আমি কিছু পাই না, অনেক নিয়ম আমি জানি না, তো এগুলোর অ্যান্সার কীভাবে দিব। তো এই যে 20 মার্কের মধ্যে কয়টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের ক্লাসের দরকার আছে, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে যার দু হাত সমান চলে অভিব্যক্তিটির এক কথায় প্রকাশ হলো দ্বিপদী, সব্যসাচী, দু হাতা, সর্বকুশলী। এটার অ্যান্সার কী হবে তোমরা যারা যারা কমেন্ট করতে পারো। তো এটার অ্যান্সার হচ্ছে সব্যসাচী, তাই না? তারপরে পরের প্রশ্ন হচ্ছে অন্ধকার শব্দটির প্রতিশব্দ কী? প্রতিশব্দ বলতে হচ্ছে যে একই জাতীয় যে শব্দগুলো, তিমির, রাত্র, কলুষ, কলঙ্ক। এটার অ্যান্সার হচ্ছে ক, তিমির। তো এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের অ্যান্সারের জন্য কিন্তু তোমার কোনো ক্লাসের দরকার নাই, জাস্ট মুখস্থ টাইপ প্রশ্ন। তো চলো দেখি সামনে এমন কোনো প্রশ্ন আছে কি না যেটার জন্য তোমার ক্লাসের দরকার পড়বে। বনফুল রচিত নিম গাছ গল্পের ধরন হলো প্রতীকী গল্প, জীবনমুখী গল্প, অনুগল্প, রম্য গল্প। এই প্রশ্নটা এসেছে হচ্ছে তোমার এসএসসি লেভেলের, এসএসসি বাংলা প্রথম পত্রের যে বই আছে সেখানকার বনফুল, মানে বনফুলের রচিত এই নিম গাছ গল্প। তো প্রত্যেকটা গল্পের যে জিনিসগুলো তোমার জানা দরকার সেটা হচ্ছে এই গল্পটা কিসের ভিত্তিতে রচনা করা হয়েছে, মানে এই গল্পের প্রধান বিষয় কী, এটার আলোচ্য বিষয় কী, বা এটার প্রধান চরিত্র কী, কোন প্রেক্ষাপটে, মানে প্রেক্ষাপটে এটা রচিত হয়েছে। এই জিনিসগুলো যদি তুমি জানো তাহলে সেই গল্পটা পুরোটা কিন্তু পড়া লাগবে না। তো এটার অ্যান্সার হচ্ছে যে প্রতীকী গল্প, ঠিক আছে? তো এই প্রশ্নটাও কিন্তু মুখস্থ টাইপ প্রশ্ন। তো চলো পরবর্তী যে প্রশ্ন, নিজের ভালো সবাই বোঝে বাক্যে ভালো শব্দটি যে পদভুক্ত, ক্রিয়া, সর্বনাম, বিশেষ্য, বিশেষণ। কী হবে? বিশেষ্য। তো এটা কিন্তু একদমই সাধারণ একটা রুলস, এটার জন্য তোমার ক্লাসের কোনো দরকার নাই। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে অভাগীর স্বর্গ প্রবন্ধে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই যে বললাম একটা গল্পের আলোচ্য বিষয়টা কী, বা এই গল্পের প্রধান চরিত্র কী, কেন্দ্রীয় চরিত্র কে আছে, সেই জিনিসগুলো কিন্তু তোমার জানতে হবে। তো এই অভাগীর স্বর্গ গল্প হচ্ছে এসএসসির মানে ফার্স্ট পেপার বই বাংলা, এটা হচ্ছে জাতিভেদ, এটার অ্যান্সার। পরবর্তী যে প্রশ্ন সঠিক বানানের শব্দ, সঠিক বানানের শব্দ কোনটি? ধুলো, মূলা, মূলো, গুলি, মোলা। তো এই প্রশ্নগুলোর জন্য কিন্তু ক্লাসের কোনো দরকার নাই, এখনো পর্যন্ত একটাও প্রশ্ন আসে নাই যেটার জন্য তোমার ক্লাসের দরকার আছে। 57 সুখ কবিতার আলোকে সকলকে প্রকৃত সুখী হতে যেটা থেকে বিরত থাকতে বলা হয়েছে তা হলো হচ্ছে অহংকার প্রকাশ। সুখ কবিতা, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটা কবিতা, এবং এটার যেই সুখী হতে, প্রকৃত সুখী হতে যেটা বলা হয়েছে যে অহংকার প্রকাশ করে থেকে বিরত থাকতে হবে। তারপরের প্রশ্ন বই পড়া প্রবন্ধে সুশিক্ষিত মানুষের যে পরিচয় তুলে ধরা হয়েছে তা হলো সুশিক্ষিত মানেই তো স্বশিক্ষিত, তাই না? এটার অ্যান্সার হচ্ছে এটাও হচ্ছে এসএসসি লেভেলের একটা গল্প। ভবিষ্যৎকাল প্রকাশে যে শব্দটি ব্যবহৃত হয় এটা ক্রিয়ার কাল থেকে প্রশ্ন এসেছে। ভবিষ্যৎকাল বলতে আমরা কী বুঝি? এখন যেটা, এটা তো হচ্ছে আমাদের বর্তমানকাল, তাই না? তো আজকে যেটা, এটাও তো হচ্ছে আমাদের বর্তমানকাল। বিগত যেটা, এটা তো অতীতকাল। তাইলে আমাদের যেটা সামনে মানে ভবিষ্যৎকাল। ওকে, পরবর্তী প্রশ্ন এককের 2 ভাগের 1 অংশে কী বলে? তোমার কাছে কোনো একটা বস্তু আছে, সেটাকে যদি তুমি 2 ভাগ করো তাহলে 1 ভাগ কী হবে? পৌনে হবে, 1.5 হবে, 2.5 হবে, আধা হবে। কারণ তুমি যখন একটা বস্তুকে 2 ভাগ করবে তখন তার 1 ভাগ তো আধাই হবে, তাই না? মানে অর্ধেক হবে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আহ্বান গল্পের কথকের সহপাঠী কে ছিল? আহ্বান গল্পটি হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলের বাংলা প্রথম পত্রের একটা গল্প, আবেদ আলী। এই যে মূল যে চরিত্র যেগুলো, সেগুলো সম্পর্কে প্রশ্ন এসেছে যে কথকের সহপাঠী কে ছিল। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ কোনটি? এই প্রশ্নটা ব্যাকরণ থেকে এসেছে।
কিন্তু এই প্রশ্নটা মুখস্থ টাইপ প্রশ্ন, কারণ নিত্য পুরুষবাচক শব্দ এবং নিত্য স্ত্রীবাচক শব্দের কিছু শব্দ আছে 8-9টার মতো, সেগুলো তোমাকে টানা মুখস্থ করতে হবে এগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। এটার অ্যান্সার হচ্ছে সতীন। মমতাদি গল্পে স্কুল পড়ুয়া ছেলেটিকে কাছে, মানে ছেলেটির কাছে জীবনের গলিময় কেমন ছিল, এটা হচ্ছে জমালয়। তারপরে প্রশ্ন হচ্ছে শিক্ষাচিত্তা, এটাও কিন্তু ইন্টার লাইফের একটা হচ্ছে এইচএসসির একটা প্রবন্ধ। ম্যান অফ সায়েন্স হিসেবে যার উল্লেখ রয়েছে তিনি হলেন বৈজ্ঞানিক। তার পরবর্তী প্রশ্ন, অপরিচিত গল্পে যে প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে, এটাও হচ্ছে কি এইচএসসির মানে গল্পের একটা গল্প। সেটা হচ্ছে যে যৌতুক নিয়ে যে সমস্যাটা হয়েছিল, তো যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ জানানো হয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ, ডাক্তার ডাকো ছাগলে কি না খায়, টাকায় টাকা আনে অনামিকা বই পড়ে। তুমি এখন আমাকে বলতে পারো এই প্রশ্নটার জন্য ক্লাসের দরকার আছে, হ্যাঁ তোমার সাথে আমি এগ্রি, তুমি এই প্রশ্নটার অ্যান্সারের জন্য তোমার ক্লাসের দরকার আছে, বাট এর আগ পর্যন্ত কিন্তু একটা প্রশ্নের জন্য তোমার ক্লাসের কোনো দরকার ছিল না, এটার জন্য তোমার ক্লাসের দরকার আছে, আমি এটাও মানছি। পরবর্তীতে সিরাজউদ্দৌলা নাটকে ঘসেটি বেগমকে যে চরিত্রে প্রকাশ করা হয়েছে তা হলো, সে ষড়যন্ত্র করেই কিন্তু সিরাজউদ্দৌলাকে হচ্ছে যে পরাজিত করেছিল, ষড়যন্ত্রকারী। সোনার কবিতায় উল্লেখিত তুয়েতের যা ঠাঁই হয়নি, এটাও হচ্ছে ইন্টার লাইফের একটা কবিতা। তার উপরেরটাও কিন্তু ইন্টার লাইফের কবিতা, কৃষক। তারপরে প্রশ্ন হচ্ছে লাল সালু উপন্যাসে আমেনা বিবি যা দেখলেন, তিনি স্বামীর বাড়ি এসে গেছেন, যা দেখে তিনি বুঝলেন মসজিদ, স্কুল ঘর, মন্দির, তালগাছ, তালগাছ দেখে তিনি বুঝতে পেরেছিলেন। তো এটাও হচ্ছে এইচএসসির একটা উপন্যাস। ঋতুবর্ণন কবিতায় প্রথম যে ঋতু বর্ণনা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে যে বসন্ত, এটাও হচ্ছে এইচএসসির একটা উপন্যাস। চলো আমরা একটু দেখি যে বাংলা এই 20টা প্রশ্নের মধ্যে প্রথম পত্র থেকে কয়টা প্রশ্ন আসছে, ব্যাকরণ থেকে কয়টা প্রশ্ন আসছে। তো প্রথম পত্র হচ্ছে বনফুল 1টা, অভাগীর স্বর্গ 2টা, সুখ কবিতা 3টা, বই পড়া 4টা, আহ্বান গল্প 5টা, মমতাদি গল্প 6টা, শিক্ষা চিন্তা 7টা, অপরিচিতা 8টা, সিরাজউদ্দৌলা 9টা, সোনার তরী 10টা, লাল সালু 11টা, ঋতুবর্ণন এটা হচ্ছে 12টা। তো আমাদের 20টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন এসেছে বাংলা প্রথম পত্র থেকে, আর দ্বিতীয় পত্রের মধ্যে থেকে 8টা প্রশ্ন আসছে, তাই না? তো দ্বিতীয় পত্রের 8টার মধ্যে মুখস্থ টাইপ প্রশ্ন কয়টা ছিল দেখি একটু, 1টা, 2টা, 'সঠিক বানান এগুলো মোটামুটি মুখস্থ টাইপ তুমি বলতে পারো, 3টা, 4টা প্রশ্ন মুখস্থ টাইপ, ওকে। তো 20টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন ছিল হচ্ছে তোমার বাংলা প্রথম থেকে, যেগুলো টানা মুখস্থ টাইপ। বাংলা ব্যাকরণ থেকে 8টা প্রশ্ন ছিল, যার মধ্যে 4টা প্রশ্ন আবার টানা মুখস্থ টাইপ, তার মানে তোমার 12 আর 4 16টা প্রশ্ন টানা মুখস্থ টাইপ হয়ে গেছে। বাকি যে 4টা প্রশ্ন আছে সেই 4টা প্রশ্ন একটু আমি দেখতে চাই, সেগুলো হচ্ছে, চলো প্রথম থেকেই আসি, এটা তো আমরা ধরে ফেলেছি, এটাও ধরে ফেলেছি, ওকে। এই প্রশ্নটা হচ্ছে আমাদের একটু মুখস্থ টাইপ প্রশ্ন না, এটা আমাদের সাধারণ একটা জ্ঞানের মতো প্রশ্ন। আমরা একটু যদি পদ প্রকরণ পড়ি তাহলেই আমরা এটা ধরতে পারবো যে ভালো মন্দ, নাম, তারপরে হচ্ছে যে কোনো কিছু করা, এগুলো দিয়ে আসলে কি বোঝায়, এটার জন্য ক্লাসের কোনো দরকার নাই, তাহলে এটাও বাদ গেল। বাকি থাকলো আমাদের আরও 3টা ব্যাকরণ অংশের। ভবিষ্যৎকাল বোঝাতে এটাও একদমই সাধারণ একটা প্রশ্ন, যে ভবিষ্যৎকাল প্রকাশে কোনটি ব্যবহৃত হয়, সামনে, এটার জন্য ক্লাসের কোনো দরকার নেই। এককের 2 ভাগের 1 অংশ, এইটা হচ্ছে ব্যাকরণের কোনো একটা অংশ না, আবার হচ্ছে যে তোমার প্রথম পত্রের অংশ, এটা সাধারণ জ্ঞান টাইপ বা তোমার মানসিক দক্ষতা টাইপ একটা প্রশ্ন, এটাও ধরো আমি তোমার মানসিক দক্ষতা হিসেবে রেখে দিলাম। বাকি থাকছে আর একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে তোমার এই যে কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কি, এই প্রশ্নটার জন্য তোমার ক্লাসের দরকার পড়তে পারে, মানে পড়বে। বাকি 19টা প্রশ্ন তোমার একদমই মুখস্থ টাইপ, সাধারণ জ্ঞান ভিত্তিক টাইপ, মানসিক দক্ষতা টাইপ। তাহলে তোমরা কেন ভয় পাও? আমি যদি তোমাকে বলি নার্সিং ভর্তি পরীক্ষায়
তুমি 80+ প্রশ্ন পাবো টানা মুখস্থ টাইপ। 20টা প্রশ্নের জন্য হয়তো বা তোমার ক্লাসের দরকার পড়তে পারে, বাট সেই 20টা প্রশ্নের মধ্যে তুমি 10টা প্রশ্ন এমনিতেই ইজিলি পেয়ে যাবা। বাকি 10টা প্রশ্নের জন্য তোমার ক্লাসের দরকার পড়তে পারে। তো 100টার মধ্যে 90টা যদি তুমি একা একা পড়তে পারো, তাহলে ক্লাসের অজুহাত কেন দাও? ক্লাসের কেনই বা তোমার দরকার পড়বে? তো আমাদের এক্সাম ব্যাচ চালু আছে, তোমরা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে প্রত্যেকদিন টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারো। টপিক ভিত্তিক পরীক্ষা দিলে তুমি একটা পড়াশোনার মধ্যে থাকবা, এবং এই ধরনের কোথা থেকে প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসবে, আমরা সেই প্রশ্নগুলোই তোমাকে দিব পড়তে, এবং তুমি সেগুলো পড়ে ফেলবা, একদম মুখস্থ করে ফেলবা, বারবার রিভিশন দিবা, বারবার প্র্যাকটিস করবা, তোমার চান্স একদম নিশ্চিত। আমাদের ফি হচ্ছে যে ডিপ্লোমাদের জন্য 500 টাকা, বিএসসিদের জন্য হচ্ছে 700 টাকা। তো তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা খুব দ্রুত ইনবক্স করে ফেলো। আমাদের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা স্টুডেন্ট যদি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে আমাদের গাইডলাইন ফলো করে যদি চান্স না পায়, সে বাংলাদেশের সেরা একটা কোচিংয়ে ভর্তি হলেও চান্স পাবে না। কারণ কোচিং কখনো চান্স এনে দেয় না, আর নার্সিংয়ে চান্স পাওয়ার জন্য ক্লাসের কোনো দরকার নাই। আমি অলরেডি বাংলা থেকে তোমাকে হচ্ছে যেই ইয়াটা দিয়ে ফেলছি, প্রমাণটা দিয়ে ফেলছি। এর পরবর্তীতে আমি গণিতের প্রমাণ দিব, ইংলিশেরও প্রমাণ দিব, যেখানে তোমার কয়টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য ক্লাসের দরকার, আর বাকিগুলো হচ্ছে মুখস্থ টাইপ। তো তোমরা যারা কোচিং ছাড়া প্রস্তুতি নিচ্ছ, তোমরা আমাদের গাইডলাইন ফলো করো। আমাদের গাইডলাইন ফলো করলে তোমার চান্স হবে নিশ্চিত, তুমি পড়াশোনার মধ্যে থাকবে, রেগুলার প্র্যাকটিস করতে পারবে। আর আমাদের যে পিডিএফ আমরা দিব, সেগুলো থেকে 80+ প্রশ্ন তুমি কমন পাবা। সো দেরি না করে ভর্তি হয়ে যাও খুব তাড়াতাড়ি।